নন্দনপুরে একটা ছোট্ট কিন্তু জীবন্ত গ্রাম ছিল। একটি মেহনতি ছেলে চন্দন এই গ্রামেই থাকত। চন্দন একটা দর্জির দোকানের কাজ করত, যাতে সে খুব কুশল ছিল। এই নিন দিদি আপনার সারারা। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনি বানিয়েছি। বাট চন্দন দাদা, তোমার হাতে তো জাদু আছে। তুমি তো এটাকে ঠিক এমন বানিয়েছো যেমন আলিয়া ভাট বদ্রি কি দুলনিয়াতে পড়েছিল। ধন্যবাদ দিদি। আর ওতে যে জরির কাজটা করেছো, এই সারারাটা আরো বেশি ভালো লাগছে। চন্দনদা, তোমাকে দর্জি না ডিজাইনার হওয়া উচিত ছিল। এবার আমার বান্ধবীর বিয়েতে সবাই আমাকেই দেখবে। এ নাও তোমার পয়সা। আবার থেকে সেবা করার সুযোগ দেবেন দিদি। হ্যাঁ, নিশ্চয়ই। চন্দনের মালিক ওর কাজে খুব খুশি হয়ে যান আর চন্দনকে উপহার দেন। এই রে রাজু, অনেক দিন ধরে খেলনা চাইছিলি না? হ্যাঁ বাবা। রাজুর মা, এই নাও তোমার জন্য নতুন শাড়ি। এটা কি দরকার ছিল? তাহলে ফেরত দিয়ে দিই। সব ঠিকঠাক চলছিল। তারপর একদিন নন্দনপুরীতে একটা রেডিমেড কাপড়ের দোকান খুলে। ওখানে এত কাপড়ের ভ্যারাইটি ছিল যে চন্দনের মালিকের দোকানে গ্রাহক আসা কম হতে লাগলো। সময়ের সাথে সাথে চন্দন আর ওর মালিকের দোকানে গ্রাহক আসা পুরো বন্ধ হয়ে গেল। দেখো ভাই চন্দন, আমাকে খুব দুঃখের সাথে তোমাকে জানাতে হচ্ছে যে ঠাকুরদার আমলের এই দোকান আমাকে বন্ধ করতে হবে। আপনি ক্ষমা কেন চাইছেন মালিক? আজকে আমি যা কিছু তা আপনার জন্যই তো। আপনি তো আমার মতন গরিবকে এই দর্জির কাজ শিখিয়েছেন, যার জন্য এত বছর সৎভাবে পয়সা রোজগার করলাম। দেখো চন্দন, আমি তোমাকে মাইনে তো দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু গোদামে আমার ঠাকুরদার একটা সেলাই মেশিন পড়ে আছে, চাইলে তুমি সেটা নিয়ে যেতে পারো। ঠিক আছে। চন্দন গোদাম থেকে পুরানো সেলাই মেশিনটা নিজের বাড়িতে নিয়ে আসে। কি বলি, মার্কেটে একটা নতুন রেডিমেড কাপড়ের দোকান শুরু হয়েছে, যার জন্য মালিক এই দর্জির দোকানটা বন্ধ করে দিয়েছেন। এখন আমার কাছে কোনো কাজ নেই। আবার তুমি চিন্তা করো না, আমি বাড়ি বাড়ি গিয়ে কোনো সেলাইয়ের কাজ আছে কিনা খুঁজে দেখব। রাজু একদম ঠিক বলেছে। আমিও আমার বান্ধবীদের থেকে শাড়ি আর ব্লাউজের কাজ নিয়ে আসবো। তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই মিলে মুশকিল থেকে বাইরে বেরিয়ে আসবো। দেখো, রাজুর আইডিয়া কাজ করে গেল। আর বাড়িতে বসে বসেই চন্দন এত কাজ পেতে লাগলো আর ওদের জীবন কাটতে লাগলো। রাজু, আমি কিছু জিনিস নেওয়ার জন্য শহরে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এই সাফারিটা সেট ভানু প্রতাপের বাড়িতে আর এই ইউনিফর্মটা ইন্সপেক্টর সাহেবের বাড়িতে পৌঁছে দাও। কত ভালো জ্যাকেট! জানি না আমি কবে এই ধরনের কাপড় পরবো। ঘরে কেউ নেই, একবার এটাকে পরে দেখি। রাজু যেমনি জ্যাকেটটা পরে নিজেকে আয়নায় দেখলো, ও দেখলো যে ও জ্যাকেটওয়ালা বাচ্চাটার মতন দেখতে লাগছে। হে ভগবান, আমার চেহারাটা কি হয়ে গেছে? আর আমার আওয়াজ কেন বদলে গেছে? এটা কি করে হলো? জ্যাকেট পরার আগে তো ঠিক ছিলাম। রাজু ভয়ের জ্যাকেটটা খুলে ফেললো আর দেখলো সে আবার রাজুর মতন হয়ে গেছে আর ওর আওয়াজও নর্মাল হয়ে গেছে। আমার চেহারা আগের মতন হয়ে গেছে। রাজু কিছু ভেবে ওখানে পড়া চুন্নিটা গায়ে নেয়। ওটা পড়তেই সে ওই মেয়েটার মতন দেখতে লাগলো আর গলার আওয়াজও মেয়েটার মতন হয়ে গেল। ওই মা, এটা আবার কেমন জাদু! চুন্নিটা খুলে ফেলতেই সে আবার রাজুর মতন দেখতে লাগলো। আর তখন তার নজর সেই সেলাই মেশিনটার উপর পড়ে।
এবার বুঝেছি এই সব কিছু এই সেলাই মেশিনটার জন্যই হচ্ছে। এতে যার কাপড় সেলাই করা হয় ওই কাপড়টা পরার পর তুমি ওই কাপড়ের মালিকের মতন হয়ে যাও। তার মানে এটা তো জাদু সেলাই মেশিন। আরে বাপরে, এই জাদু সেলাই মেশিনের জন্য তো ভুলেই গেলাম যে আমাকে কাপড় দিতে যেতে হবে। রাজু কাপড় দেবার জন্য যখন সেট ভানুপ্রতাপের বাংলোয় পৌঁছায়, সে দেখতে পায় যে সেট ভানুপ্রতাপের সামনে গিরিধারী কাকতি মিনতি করছে। জি, ওই বাড়িটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। যদি যদি আপনি ওটাকে কেড়ে নেন তো আমি আর আমার পরিবার কোথায় যাব? ওসব ধার নেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল। বেরো এখান থেকে, শহরে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। এই সেটটা তো সব গরিবকে লুটেছে, কিন্তু একে মজা চাখাবো। কিন্তু কি করে? রাজু একটা গাছের পেছনে গিয়ে যেমনই সেট ভানুপ্রতাপের সাফারিটা পড়ল, সে ভানুপ্রতাপের রূপ নিয়ে নিল। রাজু গিরধারী আঙ্কেলকে বাইরে যেতে দেখে। আরে দাঁড়াও গিরধারী আঙ্কেল, মুন্সি আঙ্কেল, গিরধারী আঙ্কেলের ঘরের কাগজ ওনাকে ফেরত দিয়ে দাও। কি বললেন মালিক? আরে বাবা, তুমি যা শুনলে। আর মুন্সি আঙ্কেল, ওনার থেকে নেওয়া পয়সা ওনাকে ফেরত দিয়ে দাও। পয়সা? আর হ্যাঁ আঙ্কেল, আমার শহর থেকে ফেরার আগে এই কাজটা যেন হয়ে যায়, তার তোমাকে আমি ডাবল মাইনে দেব। ওটাতে দেরি কেন লাগবে মালিক? এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু লোকটা আজ সবাইকে আঙ্কাল আঙ্কাল কেন বলছে? মনে হয় পুরোটা ভীমরতি ধরেছে। আমার কি, আমার তো বই গেল, আমি তো দুগুণ মাইনে পাবো। এই নাও। কাজ হয়ে যাবার পর রাজু গাছের পিছনে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নেয়, আর রাজুর মতন হয়ে সাফারি নিয়ে মুন্সিজির কাছে আসে। মুন্সি আঙ্কেল, এই নাও সেট জিন্স সাফারি। সাফারি? আরে এখনই তো স্যারজি এটা পরেই বেরোলেন, আমার থেকে এটা এখানে কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জাদু দেখে হয়রান মুন্সি অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজু ওকে দেখে হাসতে শুরু করে। আমাকে তো ইন্সপেক্টর আঙ্কেলের ইউনিফর্মে দিতে হবে, তাড়াতাড়ি যাই। রাজু তাড়াতাড়ি ওখান থেকে বেরোয়, কিন্তু তখনই রাস্তায় দেখে কি একটা গুন্ডা হাতে চাকু নিয়ে একটা গাড়িকে থামায়। রেডিমেড কাপড়ের দোকান দিয়ে অনেক মাল কামাচ্ছিস রে বুড়ো, বার কর সব পয়সা, নয়তো রামপুর দিয়ে তো লঙ্কা ফুড়ে দেব। আরে এই লোকটার জন্যই তো আমার পাপার চাকরি চলে গেল। ভালো হয় যদি এই গুন্ডারা একে লুটে নেয়। এটা চিন্তা করে রাজু পিছনে ঘুরে, কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ে। বাবা রাজু, আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমরাও যদি তার সাথে খারাপ ব্যবহার করি, তো তাদের মধ্যে আমাদের মধ্যে কি তফাৎ থাকবে? মানুষ যেমনই হোক, নিজের সততা আমাদের ছাড়া উচিত না। বাবা তো ঠিক বলেছিল, কিন্তু এই লোকটার কি করে সাহায্য করি? তখনই রাজু পুলিশের ইউনিফর্মটা দেখে, আর তার মাথায় একটা আইডিয়া আসে। রাজু একটা গাছের পিছনে গিয়ে ইউনিফর্মটা পরে নেয় আর ইন্সপেক্টর আঙ্কেলের রূপ নিয়ে নেয়। গুন্ডা আঙ্কেল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। রাজুর মুখ থেকে আঙ্কেল শুনে গুন্ডারা অবাক হয়ে একে অপরকে দেখে। তখনই রাজু নিজের ভুল বুঝতে পারে। সে বন্দুক দিয়ে হাওয়ায় দুটো ফায়ার করে, যেটা দেখে গুন্ডারা সেটজিকে ছেড়ে পালিয়ে যায়। আপনার অনেক অনেক ধন্যবাদ ইন্সপেক্টর সাহেব। এটা তো আমার ডিউটি ছিল। আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি তো আমাকে বলবেন।
ওই লোকটির কথা শুনে রাজুর মাথায় আর একটা আইডিয়া আসে। আপনি চন্দনকে নিজের এখানে কাজে রেখে নিন, খুব মেহনতি। ব্যাস এইটুকু, এটা কি আর এমন ব্যাপার? নিশ্চয়ই আমি ওকে রেখে নেব। আরে মিষ্টি মুখ করো রাজুর মা। আরে আমাদের মার্কেটে ওই যে রেডিমেড কাপড়ের দোকানটা আছে না, ওর মালিক আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমার কাজ দেখে এত ভালো লেগেছে যে আমাকে 5 গুণ মাইনেতে নিজের এখানে কাজে লাগিয়ে নিয়েছে। এটা তো খুব খুশির কথা, কিন্তু এই চমৎকার হলো কি করে? জানি না, কিন্তু মনে হয় কোনো জাদু হয়েছে। এইসব জাদুর জন্যই হয়েছিল, কিন্তু জাদুটা কিসের এটা শুধু রাজুই জানত। এবলো পাহাড়ের তলায় একটা খুব সুন্দর গ্রাম ছিল, যার নাম ছিল ডমরুপুর। এই গ্রামে একটা ছেলে থাকতো, যার নাম ছিল অজয়। অজয় নিজের বুড়ো মায়ের সাথে থাকতো, একটা ছোট্ট ঘরে থাকতো। ওর মা ঘরে ঘরে গিয়ে যা পেত তাই কাজ করত, আর ওর বদলে লোকেরা ওকে বেঁচে থাকা খাবারটা নিয়ে যেতে বলতো। অনেকবার যখন উনি কাজ পেতেন না, তো ওদের খালি পেটেই শুয়ে পড়তে হতো। অজয় বাবা, আজকে তো আমি কোনো ঘরে কাজ পাইনি। ঘরে শুধু কালকের দুধ পড়ে আছে, তুই ওইটা পান করে নে। কিন্তু মা, তুমি কি খাবে? আমার আজকে খিদে পায়নি ছেলে, ততক্ষণে আমি সুনিতার ঘর হয়ে আসি। আমি শুনেছি যে কালকে ওদের ঘরে পুজো আছে, বোধহয় আমার ওখানে কোনো কাজ পেয়ে যাব। ঠিক আছে মা। আমি খালি পেটে না শুয়ে পড়ি, সেই জন্য মা মিথ্যে কথা বলল যে ওনার খিদে নেই। হে ভগবান, কতদিন আমাদের এরকম বাঁচতে হবে? আপনি কোনো চমৎকার করুন। এইটা কি? এ বেচারার তো অনেক ব্যথা লেগেছে, কিন্তু যদি আমি এর কাছে যাব তো ও তো আমাকে কামড়ে দেবে। যা হওয়ার হবে, আমি এই বেচারার সাহায্য নিশ্চয় করব। অজয় আস্তে আস্তে ভয় পেয়ে ওই সাপের কাছে গেল। আরও যখন দেখল যে সাপ পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে, তো ও ওকে উঠিয়ে ঘরের ভেতরে নিয়ে আসে আর ওর ব্যথার উপরে ওষুধ লাগিয়ে দেয়। আমার মনে হয় এই বেচারাটাও কিচ্ছু খায়নি, রক্ত অনেক বেরিয়ে গেছে। কিন্তু ঘরে তো শুধু মানুষের পান করার মতন দুধ আছে, আমি ওই দুধটাই বেচারা সাপকে দিয়ে দিই। মা আমার জন্য কতদিন খালি পেটে শুয়ে পড়ে, আমি একদিন শুয়ে পড়লে কিচ্ছু হয়ে যাবে না। অজয় একটা বাটিতে দুধ এনে সাপের সামনে রেখে দেয়, আর সাপ অনেক জোর জোগাড় করে আস্তে আস্তে ওই বাটির থেকে দুধ পান করে নিল। আরে বাহ, এ তো সব দুধ শেষ করে দিল। সাপ ভাই, এখন যতদিন ঠিক হচ্ছে না বাইরে বেরিয়েও না একদম। আপনি এখানে আমার ঘরেই থাকতে পারেন। আমার ঘরে আমার মা আর আমরা দুজনেই থাকি। সেই দিনের পরে অজয় যখনই খাবার জন্য বসতো, ও লুকিয়ে একটু খাবার বার করে ওই সাপের গর্তের বাইরে রেখে দিত। সাপও চুপ করে এসে ওই খাবারটা খেয়ে নিত আর আবার ফিরে নিজের গর্তে ঢুকে পড়ত। একদিন যখন অজয় সাপকে খাবার দিচ্ছিল, তখনই ওর মা দেখে ফেলল। ওর মনে হলো যে ওই সাপটা অজয়কে কামড়ে দেবে, সেজন্যে ও একটা বড় লাঠি ওকে ছুঁড়ে মারল। ওই লাঠিটা আসতে দেখে অজয় মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর ওই লাঠিটা এসে অজয়ের মাথায় লেগে গেল, আর তারপর ওর রক্ত বেরোতে থাকলো। মা দৌড়ে অজয়ের কাছে গেল। অজয়, এটা তুমি কি করলে ছেলে? তুমি মাঝখানে কেন আসলে? যদি তুমি মাঝখানে না আসতে তো আমি সাপটাকে মেরে ফেলতাম। এটাই তো আমি চাইতাম না মা, ওই বেচারা সাপ আগের থেকেই আহত। অজয় বাবা, ওটা সাপ, যদিও তোমাকে কিছু করে দিত তো। মাও কিচ্ছু করবে না, ওই বেচারাটাকে কিছুদিন এখানে থাকতে দাও। যে উনি ঠিক হয়ে যাবে, আমি নিজে ওকে বাইরে ছেড়ে আসব। এমনটা বুঝে নাও যে কিছুদিনের জন্য উনি আমাদের অতিথি।
আছে বাবা, হে সাপ দেবতা, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। আর তখনই একটা চমৎকার হলো, আর ওই সাপটা বড় হয়ে গেল, আর ওর আশপাশ দিয়ে দিব্য আলো বেরোতে শুরু করলো। অজয়, তুমি একটা অনেক ভালো মানুষ। যে সাপকে দেখে লোকে মারার জন্য দৌড়ায়, তুমি ওকে নিজের ঘরে থাকতে দিয়েছো, ওর সেবা যত্ন করেছো, নিজের খাবার থেকে খেতে দিয়েছো, আর আজকে ওর জীবন বাঁচানোর জন্যে নিজে ব্যথা খেলে। আমি ওই মাকে প্রণাম করি যে তোমার মতন সন্তানকে জন্ম দিয়েছে। তোমারই জন্যে আমি একদম ঠিক হয়ে গেছি, আর এখন যেতে চাইছি। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। নিজের হাত আগে করো অজয়। যেই অজয় নিজের হাতটা এগিয়ে দিল, ওর হাতে একটা বাঁশি এসে গেল। হ্যাঁ, বাঁশি? এটা কোনো সাধারণ নয়, বরং জাদু বাঁশি। জাদু বাঁশি? হ্যাঁ, এই বাঁশির সুরে জাদু আছে। যখন তোমার এমন লাগবে যে তুমি অসুবিধায় আছো, তো এই বাঁশিটা বাজিও, এটা তোমাকে সাহায্য করবে। আপনার অনেক অনেক ধন্যবাদ সাপ মশাই। পরের দিন কাজ করতে করতে পড়ে যাওয়ার জন্যে অজয়ের মায়ের মাথায় আঘাত লেগে গেল, আরো অজ্ঞান হয়ে গেল। ডাক্তারবাবু অজয়কে বলল যে মার চিকিৎসা করতে অনেক বেশি টাকা লাগবে। অজয় পরের দিন সব জায়গার থেকে টাকা আনার চেষ্টা করল, কিন্তু ও কিছু করতে পারল না। তখনই ওকে সাপ দেবতার কথা মনে পড়ে যায়, আরো জাদুই বাঁশি তাকে বাজাতে শুরু করলো। ওর বাঁশির সুর সব দিকে ঘুরতে থাকলো। ওইটা শুনে ওইখানে একটা নাগ রাজা আসে। আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্যে? আপনি কি কিছু আমার জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? নিশ্চয়ই। এই জঙ্গলে সিধা চলতে থাকো, উত্তরের দিকে তুমি একটা নদী পাবে। ওইখানে একটা বদমাশ বেজি থাকে, যে আমার থেকে আমার নাগমণি ছিনিয়ে নিয়েছে। তুমি তার কাছ থেকে সেই নাগমণিটা নিয়ে আমাকে এনে দাও, আমি তোমাকে তার বদলে অনেক টাকা দেব। এইটা বলে নাগরাজ নিজের আসার রাস্তায় ফিরে যায়। কিন্তু আমি ওই বেজির থেকে নাগমণি নিয়ে আসবো কি করে? অজয় কিছু ভেবে নাগরাজার বলা রাস্তাতে চলতে থাকলো, আরও নদীর কাছে পৌঁছে যায়। ওখানে সে বেজিটাকে দেখতে পায়। হে বেজি মহারাজ, আপনি কি নাগরাজের থেকে নেওয়া নাগমণি দেওয়ার কৃপা করবেন? কেন না? যেই রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তা দিয়ে ফিরে চলে যা, নাহলে পরিণাম ভালো হবে না। বেজি মহারাজ, আপনার যা করার আছে আপনি করুন, কিন্তু আমি এখান থেকে নাগমণি না নিয়ে যাব না। মনে হচ্ছে তুমি এমনিতে মানবে না। বেজি অজয়ের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু অজয় বাঁশি বাজানো শুরু করে দিল। বাঁশির সুর কানের মধ্যে পড়ার পরেই বেজিও সম্মোহিত হয়ে গেল। আমি আপনার জন্য কি করতে পারি? বেজি মহারাজ, আপনি আমাকে সেই নাগমণিটা দিয়ে দিন। নিশ্চয়ই ফিরিয়ে দেব, কিন্তু ওইটাকে তো আমি কুবেরের ধনে রেখে দিয়েছি, আর সেই ধনের চাবিটাকে টিবলু পর্বতের পাহাড়ের উপরে এক গুহাতে, তাতে এক রাক্ষস আছে, সেই নিয়ে গেছে। তুমি আমাকে সেই চাবিটা এনে দিয়ে দাও, আমি তোমাকে নাগমণি দিয়ে দেব। ঠিক আছে, আমি তোমাকে সেই চাবি এনে দেব। আর এই রাক্ষস থেকে চাবি কি করে নেওয়ার আছে সেইটা আমি এবারে জানি। বিদ্যুৎ চমকানোর আওয়াজে অজয় পাহাড়ে চড়ে ওই রাক্ষসের গুহাতে পৌঁছে যায়। খালি একবারে আমার বাঁশির আওয়াজ শুনে ফেলুক, তারপরে এই রাক্ষসও আমার কথা শুনবে। এইটা ভেবে অজয় লুকিয়ে বাঁশি বাজানো শুরু করলো। ওর সুর পুরো গুহাতে ঘুরতে থাকে, কিন্তু রাক্ষসের উপরে ওইটার কোনো কাজ করলো না। রাক্ষসের চোখ সামান্য ছিল। এইটা দেখে অজয় আরো জোরে জোরে বাঁশি বাজাতে থাকলো, কিন্তু রাক্ষস এখনো ওর সামান্যই আছে।
এটা দেখে অজয় চিন্তাতে পড়ে গেল। হে ভগবান, এটা কি হচ্ছে? যদি রাক্ষস সম্মোহিত না হলো তাহলে কুবেরের ধনের চাবি আমি তার থেকে কি করে নেব? ওই সময় অজয়ের চোখ রাক্ষসের কানের উপরে কাপড় বাঁধার দিকে যায়। মনে হয় এই রাক্ষসটা আগের থেকেই জানতো যে কোনো জাদুবাসী আছে যে তাকে সম্মোহিত করতে পারে। আমাকে কিছু একটা করে তার কান থেকে কাপড়টা খুলে বের করতে হবে, কিন্তু কি করে? রাক্ষসকে সম্মোহিত করার সময় অজয়ের চোখ ওর সামনে দাঁড়ানো ছোট্ট ছোট্ট কালো পিঁপড়ের ওপরে যায়, আরও দেখল যে পিঁপড়ে ওর বাঁশির আওয়াজ শুনে সম্মোহিত হয়ে গেছে। আমরা আপনার জন্য কি করতে পারি? তুমি তুমি কি সেই রাক্ষসের কানে বেঁধে থাকা কাপড়টাকে ছিঁড়ে ফেলতে পারবে? কেন না, নিশ্চয়ই, এখনই করে দিচ্ছি। রানী পিঁপড়ে হুকুম করার পরেই পিঁপড়েরা একটা লাইন করে রাক্ষসের দিকে যাওয়া শুরু করলো, আর তারপর ওর শরীরে চড়ে ওর কানের দিকে যাওয়া শুরু করলো। পিঁপড়েদের শরীরের উপরে চড়াতে রাক্ষসের সুরসুরি হয়, আরও হাসা শুরু করে, আর এর লাভ উঠিয়ে পিঁপড়ে রাক্ষসের কানের কাপড়টা ছিঁড়ে ফেলে। অজয় যেরকমই এটা দেখল, ও বাঁশি বাজানো শুরু করলো, আর ওর আওয়াজ কানে পড়তেই রাক্ষসও সম্মোহিত হয়ে যায়। আমি আপনার জন্য কি করতে পারি? আগে তো তুমি আমাকে কুবেরের ধনের চাবিটা দাও, আর আমাকে তুমি একটা কথা দাও যে এরপর থেকে তুমি কাউকে কোনো কষ্ট দেবে না, আর একটা ভালো রাক্ষস হয়ে থাকবে সবসময়। যা আপনার ইচ্ছে। এইটা বলে রাক্ষস অজয়কে গুপ্ত ধনের চাবিটা দিয়ে দিল। অজয় ওই চাবিটা বেজিকে দিল। বেজি অজয়কে নাগমণি ফিরিয়ে দিল, আর নাগরাজ নাগমণির বদলে অজয়কে সোনাতে ভরা একটা সন্দুক দেয়। অজয় ওই টাকা দিয়ে ওর মার ভালো করে চিকিৎসা করালো, আর ওর পরে ও নিজের মায়ের জন্য একটা ভালো ঘর বানালো, যেখানে ওর মার খেয়াল রাখার জন্যে অনেকগুলো চাকর ছিল। অজয়কে জীবনে কোনো কিছুর দরকার পড়ল না, আর যখন পড়ল তো ওর কাছে জাদুই বাঁশি তো ছিল। শ্রীরংপুরে থাকা ভোলুর গল্প না শুনে ঘুম আসত না। ওর ঠাকুমা সব দিন রাতে ওকে একটা নতুন গল্প শোনাতো। অনেক বছর আগের কথা, কাশী গঙ্গার জঙ্গলে একটা বড় ভয়ঙ্কর রাক্ষস থাকত। এই রাক্ষসটা ওইখানে আসা যাওয়া লোকেদেরকে আটকিয়ে ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করত, আর যারা ওর প্রশ্নের উত্তর দিত না ওদেরকে খেয়ে ফেলত। কিন্তু একদিন সুন্দর একটা ভালো বাচ্চা রাজু রাস্তা ভুলে গেছিল, আর ওই রাক্ষস থেকে ধাক্কা লেগে যায়। রাক্ষসটা রাজুর থেকে প্রশ্ন জিজ্ঞেস করলো, আর বুদ্ধিমান রাজু ওর প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিল। এইটা দেখে রাক্ষস আশ্চর্য হয়ে গেল, আরও রাজুকে একটা জাদু চাবি পুরস্কারের মতন দিল। এই জাদু চাবি বিশেষতা এই ছিল যে তোমার যা দরকার ওইটা ওকে বলে দাও, তো তোমার সামনে একটা দরজা এসে যাবে, আর জাদু চাবি দিয়ে ওই দরজাটা খোলার পরে তুমি তোমার মনের মতন জিনিসের নগরে পৌঁছে যাবে। রামু ওই চাবি দিয়ে নিজের ঘরের জন্য চাল আনালো, আর ওর সামনে একটা দরজা প্রকট হয়ে যায়। জাদু চাবি দিয়ে যখন রাজু ওই দরজা খুলল তো ও চালের জগতে পৌঁছে যায়, যেখানে সব জায়গায় চালই চাল ছিল। রাজু খুশি খুশি নিজের জন্য কিছু চালের বস্তা নিয়ে দরজা দিয়ে বাইরে আসলো, আর ওই দরজাটাকে জাদু চাবি দিয়ে বন্ধ করে দিল। এই মতন রাজুকে যা দরকার হতো ও সেই চাবিটা দিয়ে চেয়ে নিত, আর
এই মতো নিজের পরিবারের সাথে খুশি খুশি জীবন যাপন করতে থাকলো। চলো ভোলু, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। ঠাকুরমা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। পরের দিন ভোলুর বাবা অনেক চিন্তাতে ভোলুর মাকে কিছু বলছিল। কি হয়েছে গো, তুমি তো অনেক চিন্তায় আছো। আমার এইবার ব্যবসাতে অনেক ক্ষতি হয়েছে, আর আমি যে টাকা সেট বসুলিলাল থেকে নিয়েছিলাম ওইটা যদি দুদিনে না ফেরাতে পারি তো সেই ঘরটা বিক্রি করে নিজের টাকা বের করে নেবে। হে ভগবান, এখন আমাদের কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করি। মা বাবার সব কথা ভোলু শুনতে পারল। যদি আমি জাদুই চাবি পেয়ে যাই তো আমি বাবার অসুবিধার সমাধান করতে পারবো। আমাকে এক্ষুনি খোঁজে বেরোতে হবে। পরের দিন জাদু চাবির খোঁজে ভোলু জঙ্গলের অনেক ভেতরে চলে গেল, কিন্তু জঙ্গলে ভেতরে যাওয়ার পরেও ও রাক্ষস দেখতে পারল না। যেরকম যেরকম ভোলু জঙ্গলের ভেতরে যাচ্ছিল ও ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারল। আমি আবার এই জঙ্গলে এসে ভুল করে দিইনি তো? আমি তো অনেক ভেতরে চলে এসেছি, আমাকে কোনো জঙ্গলি পশু না খেয়ে ফেলে। তখনই ভোলু গাছপালার মাঝখানে কোনো জিনিস নড়তে দেখতে পারল। ভোলু ভয় পেয়ে পালাতে শুরু করলো। তখনই ও কোনো জিনিসের ধাক্কা খেয়ে পড়ে যায়। ভোলুর মাথা ঘুরতে থাকে। ও কি জিনিসে ধাক্কা খেলো এইটাও দেখলো। তখনই ও দেখলো ওর সামনে একটা বড় ভয়ঙ্কর রাক্ষস দাঁড়িয়ে আছে। আরে বাহ, অনেক দিন পরে আজকে মানুষের বাচ্চা খাবো। মুখে তো এমন জল এসে গেল। তৈরি হয়ে যাও আমার প্রশ্ন শোনার জন্যে। যদি ওর উত্তর না দিতে পারবে তো আমি তোমাকে খেয়ে নেব। দেখো রাক্ষস মশাই, আমি এইখানে তোমার খাবার হতে আসিনি। আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে জাদুই চাবি তোমার থেকে নিতে এসেছি। আরে বাহ, প্রথমবার কোনো এমন বাচ্চা দেখলাম যে ভয় পায় না। তোমার সঙ্গে প্রশ্ন উত্তর খেলতে বেশ মজা আসবে। প্রথম প্রশ্ন, চলো বলো, ওইটা কি যে আবহাওয়া ভালো করে, ফল দিয়ে পেট ভরে, মানুষ হলো তার শত্রু, তারপরেও সে সবার উপকার করে? তাড়াতাড়ি বলো, না হলে হয়ে যাও আমার খাবার। রাক্ষসের ছড়া শুনে ভোলু ভাবতে লাগলো আর ওর উত্তর পেয়ে গেল। ও, উত্তর তো অনেকই সহজ। গাছ। গাছ? গাছ আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড দিয়ে আমাদের অক্সিজেন দেয়, ফল দিয়ে আমাদের পেট ভরে। কিন্তু মানুষরা তবুও গাছ কাটতে থাকে, আর তারপরেও গাছ নিজের কাজ করে আমাদের উপকার করে। খুব ভালো। এখন তৃতীয় প্রশ্ন, সেটা কি যেটা টাকা পয়সার থেকে বড়, সব জিনিসের থেকে উপরে, যে পায় পণ্ডিত হয়ে যায় আর যে না পায় সে মূর্খ রয়ে যায়? তাড়াতাড়ি বলো, নয়তো হয়ে যাও আমার খাবার। রাক্ষসের ছড়া শুনে ভোলু আবার ভাবতে থাকলো আর ওর উত্তর পেয়ে গেল। এর উত্তর হলো জ্ঞান। জ্ঞান দিয়ে আপনি টাকা পয়সা তো কামাতে পারবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে জ্ঞান কিনতে পারবেন না। সেই জন্যে সে সব থেকে উপরে। এইটাকে উপলব্ধি করে নেয়, সে অনেক বড় জ্ঞানী হয়ে যায়। আর যে এটা করতে পারে না সে মূর্খই রয়ে যায়। অনেক ভালো। এখন শেষ কিন্তু সব থেকে কঠিন প্রশ্ন। লাল আমি, খাই শুকনো ঘাস, জল পান করলে মরে যাব, আর কেউ না আসতে পারে আমার কাছে। বলো বলো, সে কে? নয়তো হয়ে যাও আমার খাবার। রাক্ষসের ছড়া শুনে ভোলু ভাবতে থাকলো আর ওর উত্তর পেয়ে গেল। মনে হচ্ছে রাক্ষস মশাই, আজকে আপনাকে খালি পেটে শুতে হবে, কেননা আপনার শেষ প্রশ্নের উত্তর হলো আগুন।
আগুন দেখতে তো লাল হয়, শুকনো ঘাস দিলে ওর আরো আগুন বেড়ে যায়। আমরা ওর কাছে যেতে পারবো না, কিন্তু জল দিয়ে ওকে নেভানো যেতে পারে। খুব ভালো, অনেক বছর পরে কোনো বুদ্ধিমান বাচ্চা পেয়েছি আমি। এই নাও তোমার পুরস্কার। রাক্ষস নিজের হাত আগে করলো, আর ওর হাতে একটা চমচম করা চাবি এসে যায়, যেটা দেখে ভোলু খুশি হয়ে গেল। রাক্ষস ওই চাবিটা ভোলুকে দিয়ে দেয়। তোমার যা কিছু দরকার এই চাবির থেকে চেয়ে নিও, আর তোমার সামনে একটা দরজা আসবে। ওই দরজার থেকে তুমি যখন এই চাবি দিয়ে খুলবে, তখন তুমি নিজের মনের মতন জিনিসের জায়গায় পৌঁছে যাবে। আর যতটা চাইবে, যতটা চায় তুমি নিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো, সেইখানে যদি কেউ তোমার থেকে এই চাবি চায় তো একদম দেবে না, নয়তো তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। ঠিক আছে রাক্ষস মশাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। চাবি নিয়ে ভোলু ওইখান থেকে বেরিয়ে পড়ে আর নিজের বাড়ি পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা এখনো চিন্তায় বসেছিল। বাবা মা, আপনি চিন্তা করবেন না, এখন আমাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে। এটা তুমি কি বলছো ভোলু বাবা? এত টাকা একদিনে আমরা কোথা থেকে আনবো? জাদু চাবি দিয়ে। ভোলু ওদেরকে জাদু চাবি দেখালো, আর তারপর জাদু চাবি কিছু বলে আচমকা ওইখানে একটা দরজা প্রকট হয়ে গেল। ভোলু জাদু চাবি দিয়ে ওই দরজাটাকে খুললো, আর ভেতরে গিয়ে দেখলো যে সব জায়গায় পয়সাই পয়সায় আছে। ওইখানে যাবার পরে ভোলু একটা আওয়াজ শুনতে পারলো। আরে কতদিন তুমি এখান থেকে একটু একটু করে টাকা নিয়ে যাবে? যদি তুমি আমাকে এই চাবি দিয়ে দাও তো আমি তোমাকে সব পয়সা দিয়ে দেবো। না, কোনো জিনিসের লোভ কখনো ভালো হয় না। আমার যখন যতটা দরকার আমি ততটা এসে নিয়ে যাব। ভোলু ওইখান থেকে যত হতে পারে ততটা পয়সা ওঠাতে থাকলো, আর বাইরে আসার পরে দরজাটা বন্ধ হয়ে যায়। এই নিন বাবা, শেঠ ওয়াসুলি লালের পয়সা ফিরিয়ে দিন, আর বাকি বেঁচে থাকা পয়সা দিয়ে নতুন ব্যবসা শুরু করুন। ভোলুর বাবা শেঠ বসুলি লালের উধার চুকিয়ে দিল। এত তাড়াতাড়ি পয়সার ব্যবস্থা কোথা থেকে করে নিল? নিশ্চয় কিছু গন্ডগোল আছে। জাদু চাবির সাহায্যেতে ভোলু নিজের দরকার তো পূরণ করেছেই, কিন্তু ও সব লোকেদের সাহায্যও করতে শুরু করলো। বলুন বাবা, মেয়ের বিয়ের জন্য পয়সার দরকার। বাসুলি লাল শেঠ এত বেশি ধারে পয়সা দিচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে না যে আমি সেটা দিতে পারবো। বুঝতে পারছি না যে আমি এখন কি করি। ভোলুর বাবা ভোলুর দিকে দেখে। ভোলু নিজের রুমে যায় আর নিজের জাদু চাবিকে কিছু বলে। ওর সামনে দরজা চলে আসলো। ও দরজা দিয়ে ভেতরে গিয়ে সোনাতে ভরা পটলি নিয়ে বাইরে আসে পড়ে। আরও আসার পরেই ওই দরজাটা বন্ধ হয়ে যায়। এই সব শেঠ বসুলিলাল জানলা দিয়ে দেখছিল। আচ্ছা, তো এটা হলো এদের বড় হওয়ার গোপন কথা। আমাকে কিছু একটা করে এই জাদু চাবি এদের থেকে নিতে হবে। ভোলুর বাইরে আসার পরেই বসুলিলাল ঘরে ঢুকে ভোলুর চাবি চুরি করে পালিয়ে যায় আর নিজের ঘরে এসে যায়। জাদুই চাবি, আমার অনেকগুলো সোনা দরকার। বসুলিলালের এরকম বলার পরেই ওর সামনে দরজা প্রকট হয়ে যায়। সে দরজা দিয়ে ভেতরে যায়। সব জায়গায় সোনায় আর সোনা দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। বসুলিলাল কি নেব আর কি নেব না এই চক্করেই পড়ে যায়। আরে বাসুলি লাল, কতক্ষণ তুমি একটু একটু করে সোনা নিয়ে যেতে থাকবে? যদি তুমি আমাকে এই চাবি দিয়ে দাও তো আমি সব সোনা তোমাকে দিয়ে দেবো। তো কিনি 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 এত সোনা, এখন আমার 7 পুরুষের কাজ করার দরকার নেই। সব দিন আমি এত সোনা নিয়ে যাব যে আমি নিজে সোনার মহল বানাবো।
নয়তো সোনার শহর বানিয়ে ফেলবো। এই নাও চাবি, আর আমাকে সব সোনা দিয়ে দাও। বাসুলিলাল যখন এই চাবিটা আগে করে, ওর সামনে দিয়ে একটা আলো আসলো, যার দিকে শেঠ বাসুলিলাল দেখতেই পারছিল না। যখন ওই আলোটা চলে যায়, তো শেঠ নিজেকে একটা জঙ্গলে পায়, আর জঙ্গলে নিজেকে দেখলো, তখন জানতে পারলো যে ও একটা রাক্ষস হয়ে গেছে। সব সোনা পাওয়ার লোভে শেঠ জাদু চাবি হারিয়ে ফেললো, আর ওর পাপ ওকে একটা শ্রাপ পাওয়া রাক্ষসে বদলে দিল। এই গল্প হলো মোহন আর ময়ূরীর। দুজন গরিব চাষি ছিল, যাদের একটা ছোট্ট ক্ষেত ছিল। দুজন দিন রাত খেতে খুব কাজ করত, আর যা একটু পেয়ে যেত সেটা খেয়ে খুশি থাকত। জানো ময়ূরী, আজকে আমি একটা বাঁদরকে দেখেছিলাম, আমি তাকে কলা খাওয়ালাম। কোথায় পেয়েছিলে তুমি বাঁদর? মোহন আর ময়ূরী পশুদের অনেক ভালোবাসতো। ওরা সব পশুদের ভালোবাসতো। রোজ সকাল সকাল ময়ূরী পাখিদের দানা দিত। আহ 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 আহ। আরে ময়ূরী, রুটি ওখানেই রাখা। পেয়ে গেছি। মোহন রোজ রাস্তায় থাকা কুকুরদের রুটি খাওয়াতো, আর যখন মোহন আসতো, সব কুকুররা তাকে ঘিরে নিত। দুজনের নিজের গরিবতায় কোনো বিরক্তা ছিল না, কিন্তু তাদের এক সমস্যা নিশ্চয় ছিল, এইটা যে তাদের কোনো বাচ্চা ছিল না। হে ভগবান, আমাকে দয়া করো। ওরা প্রায় ভগবানকে এটাই প্রার্থনা করত, তাদের ঘরে বাচ্চার আওয়াজ শোনা যাক। তাদের প্রার্থনা করতে করতে অনেক বছর পার হয়ে যায়, কিন্তু দুজনে ভগবান থেকে প্রার্থনা করা ছাড়ল না। একদিনের কথা, মোহন আর ময়ূরী যখন খেতে পৌঁছায়, তখন তারা একটা মোষ দেখল যে অজ্ঞান ছিল। মনে হয় এ অনেক দিন ধরে খাবার পায়নি। হ্যাঁ, এর অবস্থা দেখো কত খারাপ। একে বাড়ি নিয়ে যাওয়া উচিত, আমি এর দেখাশোনা করব। হ্যাঁ, একে ঘরে নিয়ে যাওয়াটাই ঠিক হবে। এমনিতেও একে দেখে মনে হচ্ছে কেউ এর দেখাশোনা করে না হয়তো। ওরা এই মোষকে নিজের বাড়ি নিয়ে আসে, আর তারপর ময়ূরী আর মোহন ওই মোষের সেবা করা শুরু করে দেয়। ময়ূরী নিজের হাত দিয়ে মোষকে খাবার খাওয়াতো, আর মোহন মোষের হাত পা টিপে দিত। দেখো না, ওর শরীর ভালো হচ্ছে। হবেই তো, আমরা দুজনের কত খেয়াল রাখছি। তা তো ঠিক, হয়তো আমাদের কোনো বাচ্চা হতো, আমরা তাকে কত খেয়াল করে রাখতাম না? হ্যাঁ রাখতাম, কিন্তু তুই বারবার বাচ্চার ব্যাপারে ভেবে মন খারাপ করিস না। হ্যাঁ। কিছুদিন পর মোষ উঠতে শুরু করলো। দেখো ময়ূরী, এ দাঁড়িয়ে গেল। আরে বাহ, কিছুদিন পরে তো এই দৌড়াবে। মোহন মোষকে নিজের হাতে রুটি খাওয়াতো, আর তাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে সে মোষের শরীর ভালো হতে শুরু করলো, আর সে চলাফেরা করত। মোহন আর ময়ূরী মোষটাকে খুঁটি দিয়ে বেঁধে দিল। এই কথা মোহন আর ময়ূরী জানতো না যে তাদের মোষ কোনো সাধারণ মোষ ছিল না। প্রত্যেক রাত ওই মোষ এক দেবীর রূপে বদলে যেত। পরের অনেক দিন ধরে মোহন আর ময়ূরী মোষের সেবা করল। একদিন ময়ূরী এর শাশুড়ি ময়ূরীর কাছে আসে। শাশুড়ির ময়ূরীকে একেবারে পছন্দ ছিল না, তাই সে ময়ূরীকে প্রায় আজে বাজে কথা বলতো, আর আজকেও তাই হলো। আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে করাবো, তুই বাঁচ। আমার বংশ এগোতে পারবি না, তুই মরে কেন যাস না? না মা, আমি অন্য বিয়ে করব না। মোহন নিজের মার সাথে ঝগড়া করছিল, এইটা দেখে ময়ূরী কেঁদে ফেলে। সে সোজা ভগবানের কাছে গিয়ে বাচ্চার ভিক্ষা চাইতে থাকে। আমিও দেখি কি করে দ্বিতীয় বিয়ে করবি না তুই। আমি দ্বিতীয় বিয়ে একদমই করব না। ভেবেছিলাম যে নাতি নাতনিকে দেখে মরবো, এখন মনে হয় এরকম হবে না। জানি না এই ডাইনি তোর প্রতি কি জাদু করে রেখেছে, মরে না কেন? মা, সে আমার স্ত্রী, তুমি সবসময় ওকে বাচ্চা না হওয়ার জন্য কেন দোষ দিতে থাকো?
হ্যাঁ, তোর তো এই মনে হয়। আত্মীয় আর প্রতিবেশীরা কি বলে সেটা আমাকেই ভাবতে হয়। তুই এর কথা শোন, হতচ্ছাড়ি কোথাকার। মোহনের মা ঝগড়া করে ওখান থেকে চলে যায়, আর মোহন ময়ূরীকে বোঝাতে ওর কাছে যায়। তুমি মায়ের কথা কেন মনে ধরো? ওনার তো অভ্যাস ভালো মন্দ শোনানোর, আর আমার বিশ্বাস আছে যে আমাদের বংশ নিশ্চয়ই আগে যাবে। কিন্তু আমি 5 হই তো। আপনি অন্য বিয়ে করে নিন। পাগল হয়ে গেছো কি? আমি কোনো বিয়ে ঠিয়ে করছি না। মোহন ময়ূরীকে বোঝাতে থাকলো, আর ওরা ওভাবে ওখানেই শুয়ে পড়ল। মাঝরাতে মোষ ঘরের ভেতরে আসলো। মোষ মোহন আর ময়ূরীকে জাগায়। হ্যাঁ, আরে এ কিভাবে ভেতরে এসে গেল? তুমি একে বেঁধেছিলে না? বেঁধেছিলাম তো। আর ব্যাস, তখনই মোষ এক দেবীর রূপে বদলে যায়। তা দেখে মোহন আর ময়ূরী দুজন দেবীর সামনে নত হয়। তোমরা দুজনে আমার অনেক সেবা করেছ। আমি তোমাদের দুজনের উপরে প্রসন্ন। তার জন্যে ময়ূরী আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার ঘরে একটা নয় বরং দুটো দুটো বাচ্চার আওয়াজ পাবে। সর্বদা খুশি হয়েও। দেবী ওখান থেকে চলে যায়। 1 বছর পর ময়ূরীর জোড়া বাচ্চা হয়, একটা ছেলে আর একটা মেয়ে। আর ওই দেবীর বরদান পুরো হয়, আর মোহন আর ময়ূরীর জীবন খুশি হয়ে যায়।